তো বন্ধুরা, আখান্ডা 2 মুভি মুক্তি পেয়েছে এবং সিনেমা হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করছে। তাই যারা এটি দেখেননি তারা গিয়ে দেখুন। আজ আমি এর গল্প এক্সপ্লেইন করব। বিশ্বাস করুন, আপনার খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। ছবির শুরুতে আমরা এনআইএ সদর দপ্তরে একটি সভা দেখতে পাই, যেখানে আখান্ডার বিষয়ে আলোচনা করা হচ্ছে। আখান্ডা বেশ কয়েকজনকে হত্যা করেছিল, তাই এনআইএ প্রধান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তিনি তার অফিসারের সাথে এই বিষয়ে কথা বলছেন। এনআইএ কর্মকর্তা প্রেমাল বলেন যে তিনি আখান্ডার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না, কারণ তিনি কারণ ছাড়া একটি পিঁপড়াও মারতেন না। প্রেমাল তার প্রশংসা করেন, এমনকি তাকে আইনের মধ্যে বলেও অভিহিত করেন। এর জবাবে প্রধান পাল্টা বলেন যে তিনি যতই ধর্মের রক্ষক হন না কেন, দেশ আইন দ্বারা পরিচালিত হয় এবং যেহেতু তিনি আইন ভঙ্গ করেছেন, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রেমাল স্পষ্টভাবে অস্বীকার করেন, বলেন যে তিনি এমন কিছু করবেন না। অতএব তিনি তার চাকরি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং চুপচাপ চলে যান। এরপর আমরা আখান্ডা একটি মন্দিরে যেতে দেখি, যেখানে কিছু ভিক্ষু প্রার্থনা করছেন। জানা যায় যে আখান্ডা এই মন্দিরেই জন্মগ্রহণ করেছিলেন। ভিক্ষুক তাকে বলেন যে আরও বড় সংকট আসতে চলেছে এবং যদি তিনি এর মোকাবিলা করতে চান, তাহলে তাকে একটি আধ্যাত্মিক সাধনা করতে হবে। এর অর্থ হল এই তপস্যা সম্পন্ন করার পর তিনি অপরিসীম শক্তি অর্জন করবেন। তার কাছে থাকা যে কোনো অস্ত্রকে তার আদেশ অনুসারে নাচাতে বাধ্য করবেন। সমস্যা ছিল এই ধ্যানের সময় সামান্যতম ভুলও মৃত্যু ডেকে আনবে। নিরুৎসাহিত হয়ে আখান্ডা এই আধ্যাত্মিক সাধনা করতে রাজি হন এবং অবশেষে এক পায়ে দাঁড়িয়ে রুদ্রপীঠে ধ্যান করতে শুরু করেন। দৃশ্যটি চীনের সাথে তিব্বত সীমান্তে স্থানান্তরিত হয়, যেখানে কিছু লোক বুদ্ধের পূজা করছে এবং সংস্কৃত অনুষ্ঠানে অনেক মেয়ে অংশগ্রহণ করছে, কিন্তু তারা জানত না সেখানে কি ঘটতে চলেছে, কারণ কিছু সময় পরে একজন মানুষের আকারে দানব সেখানে আসে, যার নাম জিয়াংলি। তিনি ছিলেন একজন চীনা সেনাবাহিনীর জেনারেল এবং ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তিনি ভারতকে তীব্র ঘৃণা করতেন। কেউ একজন তার পরিবার সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ করেছিল এবং তাকে ভারতে রিপোর্ট করার হুমকি দিয়েছিল, যার ফলে জেনারেল মুহূর্তের মধ্যে এসে সবাইকে হত্যা করতে বাধ্য হন। আমরা দেখতে পাই যে তিনি কাউকেই রেহাই দেন না। তারপর তিনি স্বামীকে বলেন যে তিনি ভারতকে বিশ্বাস করেন, যদিও তিনি ভারতকে তার সম্পর্কে বলতে চান না। আমরা দেখি জিয়াংলি সেখানে একটি বিশাল ঘটনা ঘটিয়েছে, কিন্তু তারপর তিনি জানতে পারেন যে তার বেশ একজন সেনা নিহত হয়েছে। এই কথা শুনে তিনি রেগে সীমান্তে ছুটে যান। সেখানে তিনি আবিষ্কার করেন যে ভারতীয় সেনাবাহিনী তার কিছু সৈন্যকে হত্যা করেছে এবং একমাত্র সমস্যা ছিল যে তাদের মধ্যে জিয়াংলির একমাত্র পুত্র ছিল, যাকে তিনি খুব ভালোবাসতেন। এটি দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাকে যে কোনো মূল্যে ভারতের উপর প্রতিশোধ নিতে হয়েছিল, কিন্তু এটি এত সহজ ছিল না। এই কারণেই তিনি প্রাক্তন জেনারেল চ্যাংয়ের সাথে দেখা করতে যান, যিনি অত্যন্ত বিপজ্জনক ছিলেন। আমরা চ্যাংকে ভগবদ্গীতার শ্লোক আবৃত্তি করতে দেখি। জিয়াং লিং ক্ষুব্ধ হয় ওঠেন। সে বলে, তুমি সেই দেশ থেকে ভগবদ্গীতা পড়ছ যে দেশ তার ছেলেকে হত্যা করেছিল। চ্যাং তখন তাকে বলে যে সে ভারতের সর্বশ্রেষ্ঠ মূল সম্পর্কে জানার চেষ্টা করছে, কারণ হাজার হাজার বছর আগে অনেক সাহসী যোদ্ধা এসেছিলেন। তারা ভারত জয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা এর ক্ষতি করতে পারেননি। এমনকি বিশ্বজয়ী আলেকজান্ডারও ভারত জয় করার একই ধারণা নিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কেবল এক মুঠো মাটি ফিরিয়ে নিয়েছিলেন। চ্যাংয়ের বক্তব্য হল, ভারতের জনগণের সাহস এবং বিশ্বাস কেবল ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বরের প্রতি তাদের অগাধ বিশ্বাস রয়েছে। অতএব পরিস্থিতি যাই হোক না কেন, তারা সাহসের সাথে তাদের মুখোমুখি হয়। অতএব আমরা যদি ভারতকে পরাজিত করতে চাই, তাহলে আমাদের প্রথমে তাদের ধর্মকে আক্রমণ করতে হবে। এর মানে হল তাদের ভেতর থেকে ঈশ্বরের ধারণা নির্মূল করতে হবে, যাতে তারা বিশ্বাস করে যে ঈশ্বর বলে কিছু নেই। আচ্ছা, এটা ছিল চ্যাংয়ের পরিকল্পনা। এখন সে জিয়াংলিকে বলে যে সে যদি ভারতকে ধ্বংস করতে চায়, তাহলে তাদের লুকিয়ে রাখা অস্ত্র আনতে হবে। তাই এখানে সে একটি মারাত্মক অস্ত্র দিয়ে ভারত আক্রমণ করার পরিকল্পনা করছিল। এরপর আমরা দেখি প্রধানমন্ত্রী গ্রাম উন্নয়নের তালিকা প্রকাশ করেন এবং তারপর মুরালির বাড়িতে যান। তিনি মুরালির প্রচুর প্রশংসা করেন। এরপর জানা যায় যে মুরালির 17 বছর বয়সী একটি মেয়ে আছে, যার নাম জননী। সে আসলে ডিআরডিওতে একজন বিজ্ঞানী ছিল, কারণ তার আইকিউ খুব বেশি ছিল। এবার আসুন হিমাচল প্রদেশের দৃশ্যটি দেখি, যেখানে জননী কাজ করতেন। প্রতিরক্ষামন্ত্রী রাও প্রথমে আসেন। তাকে বায়োশিল্ড প্রোগ্রাম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছিল।
অর্চনাই এই প্রোগ্রামটি জমা দিয়েছিলেন। রাও এখানে অর্চনার সাথে দেখা করেন। এরপর আমরা অর্চনার কাছ থেকে বায়োশিল্ড প্রোগ্রাম সম্পর্কে জানতে পারি। তিনি ব্যাখ্যা করেন যে আমাদের সৈন্যরা 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে, যেখানে রাজস্থানে তাপমাত্রা 50 ডিগ্রিতে পৌঁছে। প্রকৃতির কারণে তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা মোকাবেলা করার জন্য তারা বায়োশিল্ড প্রোগ্রাম তৈরি করে। মুরালির মেয়ে জননী এই উন্নয়নের জন্য দায়ী ছিলেন। এই কথা শুনে রাও জননীকে তার সাথে দেখা করতে বলেন। যখন তিনি এই প্রোগ্রামের অনুপ্রেরণা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন জননী ব্যাখ্যা করেন যে তিনি রামায়ণ থেকে এই ধারণাটি পেয়েছিলেন। সবাই অবাক হয়ে ভাবছে, রামায়ণ থেকে এই ধারণাটি কিভাবে এলো। জননী তখন ব্যাখ্যা করে যে ভগবান রাম সীতাকে উদ্ধার করার জন্য অসংখ্য বন, নদী এবং পাহাড় অতিক্রম করেছিলেন। তিনি প্রকৃতির কাছ থেকে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি তাদের ক্ষতি না করে সহজেই সেগুলি কাটিয়ে উঠেছিলেন। অতএব জননী সেনাবাহিনীর জন্য এই কর্মসূচি চালু করেছিলেন, যাতে তারা কর্তব্যরত অবস্থায় প্রকৃতির কাছ থেকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি না হয়। এই কর্মসূচিটি সবেমাত্র তৈরি হয়েছিল, কিন্তু এর বিচার এখনও বাকি ছিল। রাও তাদের বলেন যে তাদের কর্মসূচি সফল হলে এটি ভারতের জন্য মহান গৌরব বয়ে আনবে। ইতিমধ্যে আমরা চ্যাংকে দেখতে পাই, যিনি তার পরিকল্পনায় কাজ করছিলেন। ঠিক তখনই জিয়াংলি আসেন। তিনি প্রকাশ করেন যে তিনি তার নিজের সেনাবাহিনীকে হত্যা করেছিলেন এবং অস্ত্রটি দখল করেছিলেন। চ্যাং যে অস্ত্রটি ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন তা এখন তার দখলে। তাকে এটি ব্যবহার করতে শেখানোর জন্য তিনি ভারতে অজিত ঠাকুর নামে একজনকে বেছে নিয়েছিলেন। তিনি একজন অত্যন্ত বিপজ্জনক রাজনৈতিক নেতা ছিলেন। এখন আমরা ঠাকুরকে দেখতে পাই, যিনি মণিপুরে দাঙ্গা উস্কে দিয়েছিলেন এবং অনেক লোককে হত্যা করেছিলেন। এই কারণেই প্রধানমন্ত্রী তাকে তার অফিসে ডেকে পাঠান। জানা গেছে যে ঠাকুর প্রধানমন্ত্রীর আসন নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা অর্জন করতে পারেননি, তাই তিনি মণিপুরে এটি করেছিলেন। তবে প্রধানমন্ত্রী এর জন্য তাকে কারাগারে পাঠানোর হুমকি দেন। ঠাকুর এতে ভয় পাননি, কারণ টাকা দিয়ে তাকে মুক্তি দেওয়া যেত। এই সেই ব্যক্তি যার সাথে চ্যাং হাত মিলিয়েছিলেন। তিনি পরবর্তী কি করবেন তা পরে প্রকাশ করা হবে। এদিকে জননীর জন্মদিন ছিল। মুরলি তার আগমন উদযাপনের জন্য বাড়িতে একটি জমকালো পার্টির আয়োজন করেছিল, কিন্তু দেখা গেল জননী তার প্রোগ্রামের জন্য একটি পরীক্ষা ছিল বলে সে যাচ্ছিল না। অর্চনা তখন তাকে বলে যে প্রোগ্রামে সময় লাগবে, তাই তার বাড়ি যাওয়া উচিত। তারপর জননী তাকে তার সাথে আসতে বলে। তারা একসাথে বাড়িতে যায়, যেখানে মুরলি তাদের জন্য অপেক্ষা করে। মুরলি তার মেয়েকে দেখে খুব খুশি হয়, যে বছরে একবারই বাড়িতে আসে। সেই সন্ধ্যায় একটি পার্টি ছিল। মুরলি আগে থেকেই পানীয় খেতে চেয়েছিল, কিন্তু সমস্যা ছিল যে জননী সমস্ত বোতল লুকিয়ে রেখেছিল, যা মুরলিকে খুব বিরক্ত করেছিল। তারপর সে অর্চনাকে একা পান করতে দেখে। সুযোগ দেখে মুরলি তার কাছে আসে। তারা এখন ভালো বন্ধু হয়ে গেছে এবং তারা একসাথে পান করে। তারপর আমরা ঠাকুরকে চ্যাং এবং জিয়াংলিনের সাথে দেখা করতে দেখি, যেখানে তারা একটি পরিকল্পনা তৈরি করে। তাদের পরিকল্পনা ছিল মহাকুম্ভমেলার সময় একটি ভাইরাস ছেড়ে দেওয়া। এর অর্থ তারা গঙ্গা নদীতে ভাইরাস ছেড়ে দেবে, যা সেখানে স্নানকারী সকলের মধ্যে ছড়িয়ে দেবে। তাদের মাধ্যমে ভাইরাসটি ধীরে ধীরে সমগ্র ভারতে ছড়িয়ে পড়বে। আমরা দেখতে পাই যে তাদের পরিকল্পনা অনুসারে তারা গঙ্গায় ভাইরাস ছেড়ে দেয়। ফলস্বরূপ যারা সেখানে স্নান করেছিল তারা ধীরে ধীরে মারা যায়। এমনকি পেরুমলের একটি মেয়েও ছিল, যে ভাইরাসে আক্রান্ত হয়ে সারা ভারত জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছিল। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই স্নান করে ফেলেছিল। সবাইকে বাঁচানো সহজ ছিল না। কেবল ভারত নয়, অনেক দেশ থেকে মানুষ মহাকুম্ভে স্নান করতে এসেছিল। কিন্তু এখন দেশে একটি চিকিৎসা যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব ভাইরাসটির তদন্তের নির্দেশ দেন। অর্চনা জননীকে প্রতিষেধক প্রয়োগ করে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। আমরা দেখি জননীকে বাঁচানোর জন্য সে নিজের জীবন উৎসর্গ করে। জননী তখন প্রতিষেধকটি নিয়ে পাহাড়ের দিকে ছুটে যায়, যখন গুন্ডারা তাকে তাড়া করে। কিছু দূর যাওয়ার পর তারা তাকে ধরে ফেলে, কিন্তু জননীর চিৎকারে খন্দ জাগ্রত হয়। যে কাছাকাছি ধ্যানরত ছিল সে ঐশ্বরিক শক্তি অর্জন করেছে। সে মৃত্যুর এক মারাত্মক নৃত্য প্রকাশ করে। তার ক্ষমতা ব্যবহার করে সে ঠাকুরের গুন্ডাদের নির্মমভাবে মারধর করে এবং জননীকে বাঁচায়। জননী তাকে দেখে বুঝতে পারে যে এটি তার বাবা, কারণ তার দাদি বছরের পর বছর ধরে তার জন্য অপেক্ষা করছিলেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী জানতে পারেন যে কেউ ল্যাব ধ্বংস করেছে এবং প্রতিষেধকটি অনুপস্থিত। তিনি ভীত হয়ে পড়েন যে এখন আর কিছুই করা যাবে না। এদিকে ঠাকুরের ভাই যখন জননীকে খুঁজে পান, তখন তিনি
ঠাকুরকে ফোন করে জানান, তাই ঠাকুর ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু পৌঁছানোর পর তার চোখ বড় হয়ে যায়। তার ভাইকে মৃত দেখে তিনি ভীত হয়ে পড়েন, কারণ সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি যখন ভাবছিলেন, তখন নেত্র নামে একজন তান্ত্রিক এসে পৌঁছান। আসলে তারও ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। এখানে তিনি ঠাকুরের কাছে তার বাবাকে কে হত্যা করেছিল সে সম্পর্কে সত্য প্রকাশ করেন। গল্পটি তখন অতীতে ফিরে যায়। আমরা ঠাকুরের দেশ শাসন করার আকাঙ্ক্ষা দেখতে পাই। তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যার জন্য তিনি রক্তপাত করেছিলেন এবং এমনকি অনেক মানুষকে মারধরও করেছিলেন। তবুও তিনি প্রধানমন্ত্রী হতে ব্যর্থ হন এবং প্রধানমন্ত্রী ভগত প্রতিবারই তাকে পরাজিত করেন। এতে বিরক্ত হয়ে ঠাকুর নেত্রার কাছে যান। এরপর আমরা দেখি নেত্রা তার তান্ত্রিক শক্তি ব্যবহার করে একটি রাক্ষসকে জাগিয়ে তুলছেন, যাকে তিনি হত্যা করতে চেয়েছিলেন। রাক্ষস জেগে উঠলে নেত্রা তার সাহায্যে একজনকে হত্যা করে। নেত্রা তার অন্ধকার শক্তি ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে। ঠাকুর যখন তার সমস্যা ব্যাখ্যা করেন, তখন তিনি ঠাকুরকে বলেন যে তাকে 8টি রাক্ষসকে জাগিয়ে তুলতে হবে, কারণ পিএম ভগত ভগবান শিবের একজন মহান ভক্ত। অতএব তাকে হত্যা করার জন্য তাকে প্রথমে 8টি তরুণ ব্রাহ্মণকে বলি দিতে হবে। তাদের বলি দেওয়ার পরে 8টি রাক্ষস জাগ্রত হবে এবং তারপরে তিনি তাদের ব্যবহার করে পিএম ভগতকে হত্যা করবেন। আচ্ছা, এটি ছিল নেত্রার পরিকল্পনা। এখন ঠাকুর রাজি, কিন্তু সমস্যা ছিল তিনি 8টি শিশু ব্রাহ্মণ কোথা থেকে পাবেন। তারপর আমরা দেখি যে তিনি 8টি ব্রাহ্মণকে ধরে নিয়ে আসেন এবং নেত্র তার মন্ত্র উচ্চারণ শুরু করেন। তিনি বলেন যে প্রতিটি মন্ত্র সম্পূর্ণ করার সাথে সাথে একটি করে রাশন নষ্ট হয়ে যাবে এবং যখন 8ম মন্ত্র সম্পূর্ণ হবে, তখন সমস্ত সন্তানকে একসাথে বলি দিতে হবে। ভেলম নেত্র তার কাজ শুরু করে। আমরা দেখতে পাই যে সে যখন বলিদান করার কথা ভাবছে, ঠিক তখনই আখান্ড এসে পৌঁছায়। সে তার লোকদের হত্যা করতে শুরু করে, নেত্রের তান্ত্রিক শক্তিকে ব্যাহত করে। শেষ পর্যন্ত সে নেত্রের একটি চোখও উপড়ে ফেলে এবং ঠাকুরকে হত্যা করে। সুতরাং এইভাবে আখান্ডা নেত্রের শত্রু ছিল। এখন গল্পটি বর্তমানের দিকে ফিরে আসে। নেত্রা ব্যাখ্যা করেন যে তিনি সেই সময় বেঁচে গিয়েছিলেন এবং তখন থেকে তিনি ব্যাপক তপস্যা করেছেন, যার ফলে তিনি অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে উঠেছেন। নেত্রা ঠাকুরের সাথে হাত মিলিয়ে আখান্ডকে ধ্বংস করার প্রতিশ্রুতি দেন। এদিকে আখান্ডা জননীকে তার সাথে নিয়ে যাচ্ছেন। পথে জননী অভিযোগ করতে শুরু করেন। প্রথমে তিনি বলেন যে তিনি শিবের জন্য তার মাকে ত্যাগ করেছিলেন। নেত্র তার তান্ত্রিক শক্তি দিয়ে কিছু রাক্ষসকেও প্রকাশ করে এবং তারা অখণ্ডের সাথে বীরত্বের সাথে লড়াই করে। কিন্তু হঠাৎ আখান্ডা হনুমানের ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হয়ে যায় এবং সে তাকে একটি গাধা দিয়ে হত্যা করে। এভাবে সে ঠাকুর এবং নেত্র উভয়কেই ধ্বংস করে। এরপর জননী আখান্ডা তার মাকে কবর দেওয়ার জন্য অনুরোধ করে, যিনি তার অপেক্ষায় মারা গিয়েছিলেন এবং যার শেষ ইচ্ছা ছিল তার মৃতদেহ দাফন করা। জননী তার সাথে যুক্তি করার চেষ্টা করে, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে, জোর দিয়ে বলে যে তাকে তার দেশকে রক্ষা করতে হবে। কিন্তু অন্যদিকে শিব নিজেই তার মায়ের চিতা জ্বালানোর জন্য আখান্ড রূপ ধারণ করেন। যখন তিনি ফিরে আসেন, তখন তার মা তাকে চিনতে পারেন। তিনি জিজ্ঞাসা করেন কেন তিনি তার চিতা জ্বালাতে এসেছেন। এখানেই শিব তাকে ব্যাখ্যা করেন যে তার পুত্র আখান্ডা একজন মহান ভক্ত এবং তার জন্য তার মাকে ছেড়ে চলে গেছে, তাই তাকে এখানে আসতে হয়েছিল। তারপর আমরা দেখি জননী জানতে পারে যে আখান্ডা তার দাদিকে দাফন করেছিল। এই কথা শুনে তিনি আখান্ডার কাছে যান। এখন তিনি নিশ্চিত যে ঈশ্বর আছেন। আমরা দেখতে পাই যে আখান্ডা তার মায়ের চিতাভস্ম তার হাতে পেয়েছে। তারপর সে গঙ্গায় বিসর্জন দেয়। যখন সে সেগুলি বিসর্জন দিচ্ছিল, তখন সচিব পদ্মাবত এবং সেনাপ্রধান সহ বেশ কয়েকজন এসে পৌঁছায়। তারা জননীকে নিতে এসেছিল। আখান্ডা তাদের দেশ রক্ষা করতে বলে, কিন্তু যখন ধর্মের উপর হুমকি আসে, তখন সে কাউকেই রেহাই দেবে না। সে দেশের শত্রুদের হত্যা করার প্রতিজ্ঞা করে। এদিকে ঠাকুর পালিয়ে গেছে। সে জিয়াংলি এবং চ্যাংয়ের কাছে ছুটে যায় এবং তাদের ঈশ্বরের অনুধাবন ত্যাগ করতে রাজি করায়, কারণ সে নিজের চোখে তাকে দেখেছে। ঠিক তখনই সেই স্বামী, যাকে জিয়াংলি তার ঈশ্বরকে ডেকে আনার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সেখানে আসেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে তাদের দেশের কোনো ক্ষতি হবে না, কারণ ঈশ্বর নিজেই এটি রক্ষা করছেন। যাই হোক, তারা তা প্রত্যাখ্যান করে এবং তারপর তারা কৈলাস পর্বত উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আখান্ডা এসে সর্বনাশ শুরু করে। আমরা দেখি চ্যাং এবং লি তাকে হত্যা করার জন্য তাদের সেনাবাহিনী পাঠায়, কিন্তু আখান্ডা সকলকে ধ্বংস করে। তারপর তারা তাকে ধরে ফেলার জন্য একটি রোবট সেনাবাহিনী ব্যবহার করে এবং কৈলাস পর্বত উড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
কিন্তু আখান্ডা সকলকে হত্যা করে। সে তাদের হুমকিও দেয় যে যে কেউ তার দেশের দিকে তাকাতে সাহস করবে তাকে রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যে জননীর অ্যান্টিডোর সকলকে সুস্থ করে তোলে এবং গল্পটি শেষ হয়।